কালচারাল লড়াইতে আপনি জিততে পারলেই রাজনৈতিক লড়াইতে জিততে পারবেন। কালচারাল লড়াইতে আমরা যদি পরাজিত হই তাহলে কোনোদিনই রাজনৈতিক লড়াইতে, রাজনৈতিক ন্যারেটিভে আমি জয়লাভ করতে পারবো না। তো আমাদের সাংস্কৃতিক লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়লাভ করব। আমাদের বিগত 16 বছরে মনে হয়েছিল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান পরাজিত হয়েছে, কিন্তু 16 বছর পরে মহান জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে যে বাঙালি মুসলমান জয়লাভ করেছে। এই যে জয়লাভ করেছে এটার পাটাতন নির্মিত হয়েছিল কিন্তু আলেম ওলামাদের রক্তের উপর দিয়ে। 2013 সালে যে গণহত্যা হয়েছিল শাপলা চত্বরে, সেখানেই কিন্তু 11 বছর পরবর্তী যে বিপ্লব, তার পাটাতন সেদিন নির্মাণ করা হয়েছিল তাদের রক্তের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের পদানত করা যায় নাই। এখনও যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। আপনারা ভারতীয় ন্যারেটিভকে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবেন না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক লড়াইতে আপনাদের সহযোগিতা অপরিহার্য। গত রোজার ঈদে আমরা যে পত্রিকাটি বের করেছিলাম, যে বিশেষ সংখ্যা বের করেছিলাম, সেটাতে আমাদের পাঠকরা অসম্ভব ভালোবাসা দিয়ে সেটাকে গ্রহণ করেছেন। আপনাদেরকে বলি, 5000 কপি আমরা ছাপিয়েছিলাম। সেই 5000 কপির মধ্যে ঈদের 3 দিন আগে থেকেই আর কোনো কপি অবশিষ্ট ছিল না। আমি বহু মানুষকে জানি যারা পরবর্তীতে আমার কাছে টেলিফোন করে একটা কপি আমার দেশ চেয়েছিল ঈদ সংখ্যায়, আমি দিতে পারি নাই, কারণ আমাদের টোটাল প্রোডাকশনই হয়েছিল 5000 কপি। এবারও আমরা 5000 কপি ছাপিয়েছি। আপনারা বলতে পারেন বেশি ছাপালেন না কেন? আমরা ছাপালাম না এই কারণে যে ঈদুল আজহা সংখ্যা এই কলেবরে আজ পর্যন্ত আর প্রকাশিত হয়নি, এই প্রথম। কাজে আমাদের জন্য এটা একটা এক্সপেরিমেন্ট। আমরা এই জন্যে 5000 কপিতেই রেখেছি। আমি দেখতে চাই যে আমার পাঠকরা যেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন ঈদুল ফিতর সংখ্যা, ঈদুল আজহা সংখ্যা, সেরকম ভালোবাসা দিয়ে গ্রহণ করেন কিনা। কাজে এটা আমাদের জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স। এবং আমি অনুরোধ জানাবো আজকের এই বক্তব্যের মাধ্যমে আমার পাঠকদের প্রতি, তারা যেন আমার দেশ এই ঈদুল আজহা সংখ্যাটা পড়ে দেখেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা হতাশ হবেন না। কারণ এই ঈদুল আজহার মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যে ধরনের লেখা আছে, একটি লেখার কথা আমার এক সময়কার কলিগ বিনিয়োগ বোর্ডের আব্দুল মজিদ, যিনি NBR এর চেয়ারম্যান ছিলেন, সিনিয়র সচিব ছিলেন সরকারের, তিনি বলে গেছেন যে তিনি ইকোনমি নিয়ে লিখেছেন। মানে ঈদের যে ইকোনমিক ইনপুট, একটা ঈদে যে বাংলাদেশের ইকোনমিতে, জিডিপিতে কতটা এর যে অবদান, সেটা সম্পর্কে তিনি লিখেছেন। আমরা সুলতানি আমলের থেকে পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাঙালি মুসলমানের যে লড়াই এই কোরবানি ঈদের জন্য, কোরবানি করার অধিকার আদায়ের জন্য, সেটা সম্পর্কে লেখা আছে। এবং দেশে বিদেশে ঈদুল আজহা কীভাবে প্রতিপালিত হয় সেই সম্পর্কে লেখা আছে। এবং আর একটা ইন্টারেস্টিং লেখা আছে আমাদের এই সংখ্যায়, সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ন। তার মানে হলো অন্যান্য ধর্মের স্যাক্রিফাইস কীভাবে করা হয় সে সম্পর্কেও কন্টেন্ট এই ঈদ সংখ্যার মধ্যে আছে। আমরা কিন্তু ঈদ সংখ্যাটা শুধুমাত্র কবিতা এবং গল্প এবং উপন্যাসের জন্য করি না। কবিতা, গল্প, উপন্যাস অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আমাদের ঈদ সংখ্যার জন্যে, কিন্তু তার থেকে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে এই ঈদের উৎসবগুলোকে ব্যাখ্যা করা, ইকোনমিক ব্যাখ্যা, সোশ্যাল ব্যাখ্যা এবং ধর্মীয় ব্যাখ্যা। এবং প্রত্যেকবার আমরা সেই চেষ্টাটা করি। কাজে আমি বেশ আস্থার সাথে বলতে পারি এবারও আপনারা ইনশাল্লাহ হতাশ হবেন না। আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই ঈদ সংখ্যাটি করতে পেরেছে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি যখন এই আইডিয়ার কথা বললাম, আমার অনেক সহকর্মী বলেছিলেন যে না মাহমুদ ভাই, এত কম সময়ের মধ্যে এটা সম্ভব হবে না।
আমার সার্কুলেশন ডিপার্টমেন্ট, তারা ভয় পেয়ে গেছিল যে এটা কি এত তাড়াতাড়ি আবার বিক্রি হবে। আমার বিজ্ঞাপন টিম ভয় পেয়ে গেছিল যে বিজ্ঞাপন কি পাওয়া যাবে। তো তাদের সকলের ভয়কে আমরা পরাজিত করে পত্রিকাটা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ।